সেবার মিসেস ওয়ারেন নামে এক বাড়িওয়ালি এক অদ্ভুত মামলা নিয়ে হাজির হলেন আমাদের বাড়িতে। ভাড়া দেওয়ার পরের দিন থেকে 10 দিন ধরে তিনি ভাড়াটের মুখ দেখতে পারছেন না। লোকটা নাকি দরজা বন্ধ করে ঘরের ভেতর পায়চারি করছে, বাইরে বেরোচ্ছে না। তো হোমস ব্যস্ততার দোহাই দেখিয়ে সে প্রস্তাব নাকচ করে দিয়ে বললে, মিসেস ওয়ারেন, আমার সময়ের দাম আছে। আপনি খামোখা ভেবে মরছেন, আমাকেও ভাবাতে এসেছেন। গত বছর আমার এক ভাড়াটের ব্যাপার আপনি নিষ্পত্তি করে দিয়েছিলেন মিস্টার হোমস। তার নাম মিস্টার ফেয়ারডেল হোমস। তাই আশা করছি আপনি এবার আমাকেও সাহায্য করতে পারবেন। আরে, সে তো একটা সোজা কেস। কিন্তু আপনার প্রশংসায় তিনি এখনো পঞ্চমুখ। মানুষ ধাঁধায় পড়লে আপনি কখনো তাকে বিমুখ করেন না। আমিও সেই ধাঁধা নিয়েই ছুটে এসেছি। হোমস যেমন তোষামোদে গলে যায়, কারো কষ্ট দেখলেও তেমনই সইতে পারে না। বরাবর তাই দেখে আসছি। তো এই ডবল দাওয়াইতে কাজ হলো তৎক্ষণাৎ। হাতের কাজ ফেলে রেখে হেলান দিয়ে বসলো চেয়ারে, বলল, আপনার নতুন ভাড়াটের মুখ দেখতে পাচ্ছেন না বলে অস্বস্তিতে পড়েছেন, এই তো? আমি যদি আপনার ভাড়াটে হতাম, হপ্তার পর হপ্তাহ আমার মুখও আপনি দেখতে পেতেন না। সে আমি জানি মিস্টার হোমস, কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকটা ঘরের মধ্যে যদি সমানে পায়চারি করে, অথচ একবারও মুখ না দেখায়, ভাবনা হয় না? এত ভয় কাকে? কি এমন কাণ্ড করেছে যেভাবে লুকিয়ে থাকতে হচ্ছে? আমার স্বামী কাজ নিয়ে বাইরে থাকে, কিন্তু আমাকে তো দিনরাত বাড়িতে থেকে পায়ের আওয়াজ শুনতে হচ্ছে। আমার স্বামী এ নিয়ে খুব টেনশনে আছেন। আমার অবস্থাও ভালো নয়। ঝুঁকে পড়ে দীর্ঘ শীর্ণ আঙুল দিয়ে মিসেস ওয়ারেনের কাঁধ স্পর্শ করল হোমস। উদ্বিগ্ন মানুষকে শান্ত করার অদ্ভুত একটা সম্মোহনী শক্তি ওর আছে। মিসেস ওয়ারেনও দেখতে দেখতে সহজ হয়ে এলেন। মুখ থেকে মিলিয়ে গেল ভয়ের রেখা। সোজা হয়ে বসলেন চেয়ারে। লোকটা আপনার কাছে 10 দিন আগে থাকা খাওয়া বাবদ 15 দিনের টাকা আগাম দিয়েছে বললেন না? হ্যাঁ, 10 দিন আগে লোকটা এসে উপরতলায় একটা বসবার ঘর আর শোবার ঘর নিয়ে থাকতে চাইলো, এবং তার জন্য কত দিতে হবে জানতে চাইলো। আমি বললাম হপ্তায় 50 শিলিং। ও বলল হপ্তায় 5 পাউন্ড দেব, কিন্তু আমার শর্ত মতো চলতে হবে। মিস্টার ওয়ারেনের আয় কম, বুঝতেই পাচ্ছেন। ভাড়ার টাকাটা পেলে একটু সুরাহা হয়, তাই শর্তটা শুনতে চাইলাম। লোকটা একটা 10 পাউন্ডের নোট বাড়িয়ে দিয়ে বলল, 15 দিন অন্তর একখানা নোট পাবেন, কিন্তু বাড়ির চাবিটা আমার কাছে রাখতে হবে। শর্তটা এমন কিছু আশ্চর্য নয়, অনেক ভাড়াটেই চাবি কাছে রাখতে চায়, কারোকে বিরক্ত করতে চায় না বলে। আমিও তাই আর আপত্তি করলাম না। তবে এখন এত আশ্চর্য হচ্ছেন কেন? হচ্ছে কি আর সাধে? এই 10 দিনে একবার মাত্র লোকটা বাড়ির বাইরে গেছে, প্রথম রাতে। তারপর থেকে সারা দিন খালি ঘরে হাঁটছে। কাজের মেয়েটা পর্যন্ত তার চেহারা দেখেনি। এই আবার কি কাণ্ড? প্রথম রাতে তাহলে বেরিয়েছিল? হ্যাঁ, ফিরেছিল মাঝ রাতে। আগে থেকে বলে রেখেছিল বলে দরজায় খিল দেওয়া হয়নি। পায়ের আওয়াজ শুনে বুঝলাম ওপরে নিজের ঘরে গিয়ে ঢুকলো। খাবার দাবার পৌঁছয় কি করে? আগে থেকেই বলা আছে, ঘন্টা বাজালে যেন খাবার দরজার সামনের চেয়ারে রেখে আসা হয়, আবার ঘন্টা বাজালে এঁটো বাসন নিয়ে আসা হয়। বিশেষ কিছু দরকার পড়লে বড় হাতে অক্ষরে এক টুকরো কাগজে লিখে জানিয়ে দেয়। বড় হাতের অক্ষরে? হ্যাঁ,
পেন্সিলে লেখে, শুধু শব্দটা, তার বেশি নয়। এই যে কয়েকটা কাগজ এনেছি আপনাকে দেখানোর জন্য। এই দেখুন, সোপ, আর এটা হচ্ছে ম্যাচ। এইটা প্রথম দিন সকালে পেয়েছিলাম, ডেলি গ্যাজেট। প্রত্যেক দিন সকালে ব্রেকফাস্টের সঙ্গে কাগজটা পাঠিয়ে দিই। ভারী আশ্চর্য ব্যাপার তো। টানা হাতে লেখার একটা মানে বুঝি, কিন্তু বড় হাতের অক্ষর বসিয়ে লেখা তো একটা ঝামেলা। নিরিবিলিতে থাকার না হয় একটা কারণ থাকতে পারে, কিন্তু বড় হাতের অক্ষরে লেখার কারণটা তো বুঝছি না। এ তো বড় অস্বাভাবিক ব্যাপার। ওয়াটসন, কি বুঝছো? হাতের লেখা লুকোতে চায় হয়তো। কিন্তু কেন? বাড়িওয়ালি তার টানা হাতের লেখা দেখলে এমন কি মহাভারত অশুদ্ধ হবে? তার উপর দেখো, অল্প কথার হুকুমগুলো এক একটা হেঁয়ালি। বুঝলাম না। বেগনি রঙের শীষ পেন্সিলটার, মোটা থ্যাবড়া মুখ। কাগজটা লিখবার পর এমন ভাবে ছেঁড়া হয়েছে যে সোপ শব্দটার কিছুটা ছিঁড়ে গেছে। খুবই অর্থপূর্ণ ব্যাপার। লোকটা খুব চালাক, এই তো। এক্কেবারে ঠিক। নিশ্চয় আঙুলের ছাপটাপ এমন কিছু একটা পড়েছিল যা দেখলে শনাক্তকরণ সহজ হয়ে যেত। মিসেস ওয়ারেন, লোকটা মাঝবয়সী, কালচে আর দাড়িওয়ালা বললেন না? বয়স কত? বয়স 30-এর বেশি নয়। আর কিছু লক্ষণ দেখেছেন? ইংরেজিটা ভালো বললেও উচ্চারণ শুনে বুঝেছি বিদেশি মানুষ, মানে ইংরেজি ওর মাতৃভাষা নয়। জামা কাপড় পরিপাটি? হ্যাঁ, ভীষণ পরিপাটি, খুব স্মার্ট। নাম বলেছেন? না। চিঠিপত্র আসে? দেখা করতে কেউ আসে? একদম না। কিন্তু সকালের দিকে ঝাড়পোছ করার জন্য কাজের লোক ঘরে ঢোকে না? সব কাজ নিজের হাতে করে। আশ্চর্য। লোকটার সঙ্গে কি কি জিনিসপত্র আছে? একটা বাদামি মস্ত বড় ব্যাগ, আর কিছু না। ঘর থেকে কি কিছুই পাওয়া যায়নি? ব্যাগ থেকে একটা খাম বের করে ঝাড়লেন মিসেস ওয়ারেন। বেরিয়ে এলো দুটো পোড়া দেশলাইয়ের কাঠি আর একটা পোড়া সিগারেট। আজ সকালে ট্রেতে পেয়েছি। শুনেছি ছোটখাটো জিনিস দেখেও আপনি অনেক বড় ব্যাপার ধরতে পারেন, তাই নিয়ে এলাম দেখানোর জন্য। তেমন কিছু তো চোখে পড়ছে না। কাঠিগুলো অল্পই পুড়েছে, তার মানে সিগারেট ধরানো হয়েছে। পাইপ বা চুরুট ধরাতে গেলে অর্ধেক কাঠি পুড়ে যায়। কিন্তু এ আবার কি ব্যাপার? ভারী আশ্চর্য তো। পোড়া সিগারেটটা দেখছো ওয়াটসন? মিসেস ওয়ারেন, লোকটার দাড়ি গোঁফ আছে বললেন না? হ্যাঁ, সেরকমই তো দেখেছি। সব গুলিয়ে যাচ্ছে যে। সিগারেটের শেষ পর্যন্ত টানা হয়েছে, গোঁফ তো পুড়ে যাওয়ার কথা। আরে ওয়াটসন, তোমার এমন ছোট্ট গোঁফেও ছ্যাঁকা লাগতো এইভাবে সিগারেটের শেষ পর্যন্ত ঠোঁটে রেখে দিলে। এভাবে সিগারেট খেতে পারে যার দাড়ি গোঁফ কামানো। সিগারেট হোল্ডারে লাগিয়েছিল বোধহয়। না, পিছনে থুতু লেগে রয়েছে। মিসেস ওয়ারেন, ঘরে দুজন লোক নেই তো? সেটা হতে পারে না। লোকটা এমনিতেই এত কম খায় যে বলবার নয়। সেই খাবারে কোনো মতেই দুজন লোকের চলবে না। তাহলে আরো দুদিন অপেক্ষা করা যাক। আপনারা তো ব্যস্ত হওয়ারও দরকার নেই। আগাম টাকা পেয়েছেন,
ভাড়াটে হিসেবেও লোকটা খুব খারাপ নয়, একটু সৃষ্টি ছাড়া হলেও বদ নয়। যতক্ষণ না তাকে কোনো কারণে অপরাধী বলে মনে হচ্ছে ততক্ষণ তাকে বিরক্ত করতে চাই না। তবে কেসটা হাতে রাখলাম, নতুন কিছু ঘটলেই এসে বলবেন। আশ্বাস পেয়ে মিসেস ওয়ারেন বিদায় নিলেন। হোমস বললে, ওয়াটসন, কেসটা ইন্টারেস্টিং। হয় কারো নিছক বাতিক, না হয় গভীর ব্যাপার। এই মুহূর্তে আমার মনে হচ্ছে ঘরে অন্য কেউ থাকে, ঘর ভাড়া যে নিয়েছে সে নয়। কেন এরকম মনে হলো? সিগারেটের ব্যাপারটা ছাড়াও অনেক ব্যাপার রয়েছে যে। লোকটা ঘর ভাড়া নিয়েই বেরিয়ে গেল, ফিরল অনেক রাতে, যখন কেউ নেই, কেউ তাকে দেখল না। যে লোক বেরিয়ে গেল সেই লোকই যে ফিরে এলো তার কি প্রমাণ? নিশ্চয় তার বদলে এলো একজন। প্রথমজন ভালো ইংরেজি বলে, দ্বিতীয়জন ইংরেজিতে কাঁচা বলেই ম্যাচেস না লিখে ম্যাচ লেখে। কেন জানো? ম্যাচ শব্দটা ডিকশনারি দেখে লিখেছে বলে। ডিকশনারিতে শব্দটার বিশেষ্য আছে, বহুবচন নেই। কাটছাট কথায় হুকুম চালানোর কারণটাই হলো ইংরেজি ভাষায় দখল নেই। এইসব কারণেই আমার দৃঢ় বিশ্বাস ভাড়াটে পাল্টে গিয়েছে মিসেস ওয়ারেনের বাড়িতে। কিন্তু তাদের উদ্দেশ্যটা কি? সমস্যা তো সেইটাই। তদন্ত চালানোর লাইন এখন একটাই। বলতে বলতে তাক থেকে ইয়া মোটা একটা জাবদা খাতা নামালো হোমস। নানান কাগজ থেকে হারানো প্রাপ্তি নিরুদ্দেশের অদ্ভুত সব খবর কেটে নিয়ে দিনের পর দিন খাতায় সেঁটে রাখা ওর বরাবরের অভ্যেস। একটার পর একটা খবর পড়ে টিপ্পনি কেটে চলল হোমস। একটু পরেই চোখ আটকে গেল একটা খবরে। বলল, ওয়াটসন, মনে হচ্ছে এই খবরই খুঁজছি। শোনো, ধৈর্য ধরো, যোগাযোগের কোনো উপায় বার করবই, ততদিন এইখানে চোখ রেখো। জি। রহস্যজনক ভাড়াটে মিসেস ওয়ারেনের বাড়িতে ওঠার 2 দিন পরের বিজ্ঞাপন। লোকটা তাহলে ইংরেজি ভালো লিখতে না পারলেও পড়তে পারে। 3 দিন পরে দেখো আবার একটা বিজ্ঞাপন। কাজের ব্যবস্থা হচ্ছে, ধৈর্য ধরো, মেঘ কেটে যাবে। জি। 7 দিন আর খবর নেই। তারপর এই বিজ্ঞাপনটা দেখছি অনেক স্পষ্ট। রাস্তা পরিষ্কার হচ্ছে, সুযোগ পেলে, সংযোগ পেলে সংকেত করব। নিশানা সংকেত মনে রেখো, একটা এ, 2টো বি ইত্যাদি। শিগগিরই খবর দেবো। জি। এটা হলো গতকালের কাগজের বিজ্ঞাপন, আজ আর কোনো বিজ্ঞাপন নেই। ওয়াটসন, এবার একটু ধৈর্য ধরলেই ব্যাপারটা অনেকটা বোঝা যাবে। হলো তাই। পরদিন সকালবেলা খবরের কাগজ আসার পর দেখলাম হোমসের উজ্জ্বল হাসি ভরা মুখ। টেবিল থেকে সেই দিনের খবরের কাগজটা তুলে নিয়ে বললে, ওয়াটসন, দেখো দেখো, ঠিক যা ভেবেছিলাম। উঁচু লাল বাড়ি, সামনের দিকটা সাদা পাথর, 4 তলা। দ্বিতীয় জানলা ছেড়ে সন্ধ্যের পর। জি। এবার তো পরিষ্কার বোঝা যাচ্ছে জল কোন দিকে গড়াচ্ছে। ব্রেকফাস্ট করে ভাবছি মিসেস ওয়ারেনের ভাড়াটের সঙ্গে একটু দেখা করে আসবো। আরে, মিসেস ওয়ারেন যে! 7 সকালে কি খবর নিয়ে এলেন? সাংঘাতিক কিছু একটা ঘটেছে বলে মনে হলো। বিপুল উদ্যমে ধূমকেতুর মতো চলে এসেছেন মিসেস ওয়ারেন।
মিস্টার হোমস, মিস্টার হোমস, আপনার সঙ্গে পরামর্শ না করে কিছু করব না বলেই ছুটে এলাম, কিন্তু এবার আমি পুলিশ ডাকবো। আমার বুড়ো স্বামীকে যারা ছুঁড়ে ফেলে দেয়। মিস্টার ওয়ারেনকে ছুঁয়ে ফেলে দিয়েছে? খুব খারাপ ব্যবহার করা হয়েছে তার সঙ্গে। কে করেছে? আজ সকালে 7টা নাগাদ মিস্টার ওয়ারেন কাজে বেরিয়েছিলেন। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই হঠাৎ রাস্তায় দুটো লোক পেছন থেকে এসে একটা কোট মাথায় ছুঁড়ে দিয়ে সব শুদ্ধ জাপটে ধরে আর তুলে ফেলে পেছনের একটা গাড়িতে। ঘন্টাখানেক পরে এসে রাস্তায় ফেলে দিয়ে যায়। তিনি তখন ঠক ঠক করে কাঁপছেন। গাড়িটা পর্যন্ত দেখেননি, দেখেন কি হ্যামস্টার ঈদের ফুটপাতে পড়ে আছে। বাসে করে বাড়ি ফিরেছে, সোফায় শুয়ে এখনো কাঁপছে। লোকগুলো চেহারা দেখেছেন? কথা বলতে শুনেছেন? না, ওর তখন মাথা ঘুরছিল। শুধু মনে আছে ঠিক যেন ম্যাজিক দেখানোর মতো তুলে নিয়ে গেল রাস্তা থেকে, আবার ম্যাজিক দেখানোর মতো ছুঁড়ে ফেলে দিয়ে গেল রাস্তায়। 2জন কি 3জন লোক ছিল বোধহয়। আপনার ধারণা এ ব্যাপারে আপনার ভাড়াটে জড়িত? তাছাড়া আবার কি, 15 বছর এ বাড়িতে রয়েছি, কখনো এমন কাণ্ড ঘটেনি। যথেষ্ট হয়েছে, আর না, টাকাই সব নয়। আজকেই ওকে বিদায় করব বাড়ি থেকে। অত তাড়াহুড়ো করবেন না মিসেস ওয়ারেন, ধৈর্য রাখুন। সকাল 7টার কুয়াশায় আততায়ীরা ভুল করে আপনার স্বামীকে ধরে নিয়ে গেছে, ভুল বুঝতে পেরে ফেলে দিয়ে গেছে। কাজেই আসল বিপদটা আপনার ভাড়াটের। ভুল যদি না হতো, ভাড়াটের কি দশা হতো ভেবে পাচ্ছি না। তাহলে আমি কি করব মিস্টার হোমস? মিসেস ওয়ারেন, আপনার এই ভাড়াটের মুখশ্রী দেখতে বড় ইচ্ছে হচ্ছে। ও দরজা না খুললে আপনি ঢুকবেন কি করে? খাবার নেওয়ার জন্য দরজা খুলে নিশ্চয়? হ্যাঁ, খাবারের ট্রেটা দরজার সামনে বসিয়ে সিঁড়ি বেয়ে যখন নেমে যাই তখন তালা খোলার আওয়াজ পাই, তার আগে নয়। ট্রেটা ভেতরে নিয়ে যাওয়ার জন্য বাইরে আসতে হয় তো, তখনই দেখে নেব। কিন্তু কোথাও লুকিয়ে থাকতে হবে আমাদের। বেশ তো, সে ব্যবস্থা হয়ে যাবে। দরজার উল্টো দিকে একটা মাচা ঘর আছে, আমি একটা আয়না বসিয়ে রাখবো তার ভেতরে। আপনারা ঘাপটি মেরে থাকবেন মাচা ঘরের দরজার আড়ালে। চমৎকার। দুপুরের খাওয়া কখন খায় লোকটা? এই 1টা নাগাদ। ওই সময় আসছি আমি আর ডক্টর ওয়াটসন। ঠিক আছে, অনেক ধন্যবাদ মিস্টার হোমস, গুড বাই। 12:30টার সময় পৌঁছলাম ব্রিটিশ মিউজিয়ামের কাছে গ্রেট ওরমে স্ট্রিটে। মিসেস ওয়ারেনের বাড়িটা বেশ উঁচু, হলদে ইট দিয়ে তৈরি। রাস্তার কোণে হোয়ে স্ট্রিটের আবাসিক ফ্ল্যাট বাড়িগুলো চোখে পড়ার মতো। একটা বাড়ির দিকে আঙুল তুলে দেখিয়ে হেসে উঠল হোমস। বাড়িটা অন্যান্য বাড়ি থেকে এমনভাবে ঠেলে সামনে এসেছে যে চোখে না পড়লেই নয়। ওয়াটসন, দেখেছ? উঁচু লাল বাড়ি, সামনেটা পাথর দিয়ে তৈরি। সংকেত খবরের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। একটা জানলাতে ঘর ভাড়ার নোটিশও ঝুলছে দেখছি। অর্থাৎ একটা খালি ফ্ল্যাটে ঢোকবার ব্যবস্থা করে ফেলেছে সেনাত। আরে এই যে মিসেস ওয়ারেন, বলুন কোথায় যেতে হবে? জুতোটা নিচে খুলে রেখে উপরে চলে আসুন শিগগির, সব ব্যবস্থা করে রেখেছি। জায়গাটা লুকিয়ে দেখার পক্ষে আদর্শ। আয়নাটা এমনভাবে বসানো হয়েছে যে অন্ধকারে গা ঢাকা দিয়ে বসে থেকে উল্টো দিকের দরজাটা স্পষ্ট দেখা যায়। আমাদের জায়গা করে দিয়ে মিসেস ওয়ারেন চলে গেলেন এবং সঙ্গে সঙ্গে অনেক দূরে শুনলাম ঘণ্টাধ্বনির ক্ষীণ শব্দ। তার মানে রহস্যময় ভাড়াটে খাবার চাইছে। একটু পরেই ট্রে নিয়ে উঠে এলেন মিসেস ওয়ারেন। দরজার সামনে চেয়ারের ওপর রেখে নেমে গেলেন সিঁড়ি বেয়ে।
দরজার কোণে সেঁটে থেকে আয়নার মধ্যে দিয়ে চেয়ে রইলাম বন্ধ দরজার প্রতিবিম্বের দিকে। হঠাৎ শোনা গেল চাবি ঘোরানোর ক্যাঁচ ক্যাঁচ শব্দ। ঘুরে গেল হাতল, ঈষৎ ফাঁক হলো পাল্লা, এবং এক জোড়া সরু হাত ঝপ করে চেয়ার থেকে তুলে নিয়ে গেল ট্রেটা। এক মুহূর্ত পরেই খালি ট্রেটা বসিয়ে দেওয়া হলো চেয়ারে, এবং অল্পক্ষণের জন্য দেখলাম দরজার ফাঁক দিয়ে একটা সুন্দর কালচে ভয়ার্ত মুখ কটমট করে চেয়ে আছে মাসাঘরের অল্প ফাঁক করা দরজার দিকে। পর মুহূর্তেই দড়াম করে বন্ধ হয়ে গেল দরজা, ঘুরে গেল চাবি, এবং নিস্তব্ধ হলো বাড়ি। আমার গা টিপে দিয়ে মাচা ঘর ছেড়ে বেরিয়ে এলো হোমস, পিছনে আমি। নিচে নেমে গিয়ে মিসেস ওয়ারেনকে বললে, গুড বাই মিসেস ওয়ারেন, আমার কাজ হয়ে গেছে, রাত্রে আসবো। এসো ওয়াটসন, বাড়ি গিয়ে কেসটা নিয়ে কথা হবে। গুড বাই জেন্টস। বেকার স্ট্রিটে ফিরলাম। ইজি চেয়ারে বসে হোমস বলল, ওয়াটসন, আমার অনুমানই ঠিক, ভাড়াটে বদল হয়েছে বাড়িটায়। কিন্তু বদলি ভাড়াটে যে একজন মহিলা এবং নিতান্ত সাধারণ মহিলা নয়, সেটা আগে আঁচ করতে পারিনি। মহিলাটি কিন্তু আমাদের দেখেছে। আমাদের দেখেছে কিনা বলতে পারবো না, তবে আঁতকে ওঠার মতো কিছু একটা দেখেছে। ব্যাপারটা এবার বুঝেছ? সাংঘাতিক কোনো বিপদের ভয়ে লন্ডনে পালিয়ে এসেছে একটি দম্পতি। স্বামীটার অন্য কাজ আছে, দিনরাত বউকে আগলানো সম্ভব নয়, তাই তাকে নিজের জন্য ঘর ভাড়া করে লুকিয়ে রেখে দিলে। এমনভাবে রাখলো যে বাড়িওয়ালি পর্যন্ত জানলো না কে রয়েছে বাড়িতে। দেখা সাক্ষাৎ সম্ভব নয়, শত্রুরা পিছু নিয়ে বউকে ধরে ফেলতে পারে। সোজাসুজি চিঠি লেখাও সম্ভব নয়, তাই খবরের কাগজের হারানো প্রাপ্তি নিরুদ্দেশ কলম মারফত খবর পাঠানো শুরু করলো হুঁশিয়ার স্বামীটি। স্ত্রীটি মেয়েলি হাতের লেখা গোপন করার জন্য কাগজের টুকরোয় বড় হাতের অক্ষরে চাহিদা লিখে রেখে দিতে লাগলো বাইরের চেয়ারে। কিন্তু এত লুকোচুরি কিসের জন্য? ওয়াটসন, তুমি চিরকালই বড় কাঠখোট্টা ভাবে প্র্যাকটিক্যাল, একদম আসল পয়েন্টে চলে এসেছো। ঠিক কথা, এত লুকোচুরি কিসের জন্য? প্রাণ বাঁচানোর জন্য নিশ্চয়। সেই জন্যই ভুল করে মিস্টার ওয়ারেনের ওপর হামলা করা হয়েছে। কিন্তু মজা হচ্ছে এই যে মিস্টার ওয়ারেনকে যারা ধরে নিয়ে গিয়েছিল তারা নিজেরাও কিন্তু এখনো জানে না ভাড়াটে বদল হয়ে গিয়েছে ভদ্রলোকের বাড়িতে। ভারী জটিল, ভারী অদ্ভুত কেস। কিন্তু এই কেসে আর এগিয়ে তোমার কি লাভ? এলিমেন্টারি ওয়াটসন, ডাক্তারি শেখবার পর নতুন কেস পেলেই হুমড়ি খেয়ে পড়তে কি দক্ষিণার আশায়? মোটেই না, শেখবার জন্য। আমিও এই কেসে লেগে থাকতে চাই শেখবার জন্য। যশ চাই না, অর্থ চাই না, শুধু চাই শিখতে। এই কেসে শেখবার মতো অনেক কিছু আছে। সন্ধে হলো, দুই বন্ধু হাজির হলাম মিসেস ওয়ারেনের বাড়িতে। অন্ধকার বসবার ঘরে বসে দেখলাম অনেক উঁচুতে উপরতলার ফ্ল্যাট বাড়ির জানলায় টিম টিম করে জ্বলছে একটা আলো। সারশিতে মুখ চেপে ফিসফিস করে হোমস বললে, ঘরে একজন পুরুষ রয়েছে, ছায়া দেখতে পাচ্ছি। ওই তো আবার দেখা যাচ্ছে, হাতে একটা মোমবাতি রয়েছে। জানলা দিয়ে দেখছে এ বাড়ির ওপরতলায় ভদ্রমহিলা ওদিকে তাকিয়ে আছে কি না। এবার আলো নিশানা শুরু করেছে। ওয়াটসন, মেসেজটা তুমিও লেখো, দুজনে মিলিয়ে দেখবো পরে। একটা ফ্ল্যাশ, মানে এ। আবার ফ্ল্যাশ হচ্ছে। কতবার গুনলে? 20 বার। তার মানে টি।
এটি মানে বুঝলাম না। আর একটা টি, দ্বিতীয় শব্দ শুরু হচ্ছে নিশ্চয়, লেখা টেন্টা। বাস, আর ফ্ল্যাশ নেই। কি বুঝলে ওয়াটসন? অ্যাটেন্টা শব্দের কোনো মানে হয়? আবার শুরু হয়েছে ফ্ল্যাশ। আরে আরে, একই শব্দ আবার ফ্ল্যাশ করছে, অ্যাটেন্টা। ওয়াটসন, এই তো দেখছি ভারী অদ্ভুত ব্যাপার। ওই দেখো, ওই দেখো, আবার সেই একই শব্দ, অ্যাটেন্টা। পর পর 3 বার অ্যাটেন্টা। আর কবার অ্যাটেন্টা বলবে বুঝছি না। সরে গেল জানলা থেকে ওয়াটসন। কি বুঝলে বলো তো? সাংকেতিক খবর। হঠাৎ মানেটা মাথায় এসে গেল হোমসের। হেসে উঠলে খুক খুক করে বলল, খুব একটা জটিল সংকেত নয়, ইটালিয়ান শব্দ। সাবধান সাবধান সাবধান, বুঝলে? ঠিকই ধরেছ মনে হচ্ছে। খুব সাংঘাতিক কিছু ঘটতে চলেছে বলেই পরপর 3 বার হুঁশিয়ার করা হলো ভদ্রমহিলাকে। আরে, লোকটা দেখছি আবার জানলা এসছে। ঝুঁকে পড়ে জানলার সামনে এসে দাঁড়িয়েছে একটি ছায়া মূর্তি। শিখা নেড়ে নেড়ে দ্রুত নিশানা করছে এ বাড়ির মেয়েটিকে। খুব দ্রুত মোমবাতি নাড়ছে, লিখতেও সময় পাচ্ছি না। পেরিকোলো পেরিকোলো, সেটা আবার কি ওয়াটসন? বিপদ বিপদ, তাই না? আরে হ্যাঁ, এ তো বিপদের সংকেত। আবার শুরু হয়েছে পেরি। আরে যাহ, আলো নিভে গেল কেন? আচমকা অন্ধকার হয়ে গেল আলোকিত জানলা। লেখাটা যেন বন্ধ করে দেয়া হলো মাঝপথে। জানলার সামনে থেকে লাফ দিয়ে নেমে এলো হোমস। ওয়াটসন, আর তো চুপচাপ এই জিনিস দেখা যায় না। সাংঘাতিক কিছু একটা ঘটেছে ওই ঘরে, নইলে আলোর সংকেত মাঝপথে বন্ধ হয়ে গেল কেন? চলো স্কটল্যান্ড ইয়ার্ডে যাই, তার আগে নিজের চোখে দেখব কি ঘটেছে ও ঘরে। বেরিয়ে এলাম রাস্তায়। ঘাড় ফিরিয়ে দেখলাম মিসেস ওয়ারেনের বাড়ির ওপরতলার জানলায় একটি মেয়ের মুখ কাঠ হয়ে নিরুদ্ধ নিঃশ্বাসে আচমকা বন্ধ হয়ে যাওয়া আলোকবার্তা আবার দেখবার আশায় তাকিয়ে আছে সামনের বাড়ির দিকে। হোয়ে স্ট্রিটের ফ্ল্যাট বাড়ির দরজার সামনে আসতেই হ্যাট কোট পরা ছায়ামূর্তিকে দেখতে পেলাম। হোমসকে দেখেই সে বলে উঠল, আরে হোমস যে! গ্রেগসন নাকি? তুমি কি মনে করে? আগে বলুন আপনি কি মনে করে? হ্যাঁ, কি ধান্দায়? আমি দেখেছিলাম জানলায় আলোর সংকেত। সংকেত? ওই জানলাটায় আলো নেড়ে খবর পাঠানো হচ্ছিল এতক্ষণ, হঠাৎ থেমে গেল, তাই দেখতে যাচ্ছিলাম ব্যাপারটা। কিন্তু তুমি যখন স্বয়ং হাজির। দাঁড়ান দাঁড়ান, আপনি পাশে থাকলে মনে দারুণ একটা বল পাই, বুঝলেন? কাজেই বাছাধন পালিয়ে যাবে কোথায়? কার কথা বলছো? তাহলেই দেখুন, আপনাকেও আমি টেক্কা মারতে পারি। বলেই ফুটপাতের পাথরে সজোরে ছুরি ঠুকল গ্রেগসন। অমনি রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা 4 চাকার ঘোড়ার গাড়ি থেকে চাবুক হাতে নেমে এলো গাড়োয়ান। আসুন মিস্টার হোমস, আলাপ করিয়ে দিন। ইনি পিনকার্টনস আমেরিকান এজেন্সির মিস্টার লেভারটন। লং আইল্যান্ড গুহা রহস্যের সেই নায়ক? কি সৌভাগ্য আমার! প্রশংসা শুনে মুখ লাল হয়ে গেল তরুণ আমেরিকানের। তিনি বললেন, মিস্টার হোমস, গর্জিয়ানোকে যদি আজ ধরতে পারি তাহলে সেটা হবে আমার এক উল্লেখযোগ্য সাফল্য। রক্তচক্রের গর্জিয়ানো? বলেন কি? ইউরোপেও গর্জিয়ানো এত বিখ্যাত জানা ছিল না। আমেরিকায় তো এক ডাকেই সবাই চেনে, 50টা খুনের নায়ক। অথচ কি পর্যন্ত ছুঁতে পারছি না। নিউ ইয়র্ক থেকে পিছু নিয়ে লন্ডনে এসে 7 দিন ধরে ওত পেতে আছি কোনো একটা অছিলায় ওকে খাঁচায় পড়ার জন্য। খবর আছে শয়তানটা উঠেছে ওই বাড়িটায়, যার বেরোনোর পথ একটাই,
ওর পেছনে পেছনে এসেছি আমি আর গ্রেগসন। এবার আর চোখে ধুলো দিতে পারবে না। 3টে লোক এক্ষুনি বেরিয়ে গেল বটে, কিন্তু ওদের মধ্যে গর্জিয়ানো ছিল না। মিস্টার হোমস এ ব্যাপারে আরো খবর রাখেন মনে হচ্ছে। এইমাত্র আলোর সংকেতের কিসব কথা বলছিলেন। হোমস যা জানতো সংক্ষেপে বলল তাদের। শুনে আমেরিকান ডিটেকটিভ আফসোস করে বললে, তার মানে ও জেনে ফেলেছে আমরা পিছু নিয়েছি। এই কথা কেন বললেন? আলো নেড়ে দলের লোকেদের খবর পাঠাতে পাঠাতে হঠাৎ দেখেছে আমরা ওত পেতে রয়েছি নিচে, তাই খবর আর শেষ করেনি। এখন কি করি বলুন তো? হানা দেবো ওপরে একসঙ্গে। কিন্তু আরেস্ট ওয়ারেন্ট তো সঙ্গে আনিনি। সে দায়িত্ব আমার। চলুন। গ্রেগসনের সাহসের অভাব নেই। চরম বিপদের সামনে নিজেই এগিয়ে গেল সবার আগে। আমেরিকান ডিটেকটিভকে কিছুতেই উঠতে দিল না নিজের আগে। লন্ডনে বিপদের মোকাবিলা করুক লন্ডন ডিটেকটিভ, আমেরিকানকে সে সুযোগ দিতে সে রাজি নয়। 3 তলায় বাঁ হাতের ফ্ল্যাটের দরজা খোলা দেখে ঠেলে ভিতরে ঢুকে পড়ল গ্রেগসন। অন্ধকার ঘরের ভিতর সব চুপচাপ। আমি দেশলাই জ্বালিয়ে ধরিয়ে দিলাম গ্রেগসনের লণ্ঠন। পোলতের শিখা কাঁপতে কাঁপতে স্থির হয়ে যেতে লন্ডনের মৃদু আলোয় ঘরের ভিতরের দৃশ্য দেখে স্থির হয়ে গেলাম। কার্পেটহীন মেঝের ওপর টাটকা রক্তের ধারা, রক্তমাখা পায়ের ছাপ আমাদের দিক থেকে এগিয়ে গিয়ে ঢুকেছে ভিতরের একটা ঘরে। দরজাটা বন্ধ ছিল। গ্রেগসন সেটা খুলে দিয়ে লণ্ঠনটা মাথার ওপর তুলে ধরল যাতে আমরা সবাই দেখতে পাই ঘরের দৃশ্য। এবং দেখলাম সেই ভয়াবহ দৃশ্য। ফাঁকা ঘরের ঠিক মাঝখানে সাদা কাঠের মেঝেতে মুখ গুঁজে রক্তের মধ্যে বীভৎসভাবে পড়ে রয়েছে একজন বিরাটাকায় গোঁপদারি কামানো পুরুষ। 2 হাঁটু মুড়ে 2 হাত সামনে ছড়িয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যে বস্তুটির মরণ মারে সেটি তখনও তার চওড়া বাদামি গলায় আমূল ঢুকে থেকে বার করে রেখেছে কেবল সাদা বাঁটটুকু। অত্যন্ত ধারালো হিলহিলে পাতলা একটা ছোড়া। হাতের কাছে পড়ে একটা কালো দস্তানা আর একটা ভীষণ দর্শন মোষের শিঙের হাতলোলা দুদিক ধারালো ছোড়া। আমেরিকান ডিটেকটিভ লাফিয়ে উঠল সেই দৃশ্য দেখে। আরে সর্বনাশ! এই যে স্বয়ং ব্ল্যাক গর্জিয়ানো! আমাদের আগে কেউ একে শেষ করে গেছে দেখছি। মিস্টার হোমস, এই দেখুন জানলার সামনে মোমবাতি। আরে আরে, ওটা কি করছেন? মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে জানলার সামনে গিয়ে এদিক ওদিক কিছুক্ষণ নাড়ল হোমস। তারপর উঁকি মেরে বাইরেটা দেখে নিয়ে ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। বলল, ওতেই কাজ হবে। আচ্ছা, নিচে দাঁড়িয়ে 3টে লোককে বেরিয়ে যেতে দেখেছিলেন বললেন না? খুঁটিয়ে দেখেছিলেন তাদের? দেখেছিলাম। একজনের গালে কালো দাড়ি ছিল কি? মাঝারি সাইজ, বয়স বছর 30, কালচে মুখ ছিল। সবশেষে সেই তো আমার পাশ দিয়ে গেল। খুনটা সেই করেছে। দেখতে কিরকম শুনলেন? পায়ের ছাপটা মেঝেতেই দেখে নিন। ওই যথেষ্ট। এবার লেগে পড়ুন। ওতে খুব একটা সুবিধে হবে না মিস্টার হোমস। লন্ডনে লক্ষ লক্ষ লোকের মধ্যে ওই চেহারার মানুষ খুঁজে পাওয়া খড়ের গাদার মধ্যে ছুঁচ খুঁজে পাওয়ার সামিল বলতে পারেন। মোটেই না। সেই জন্যই তো এই ভদ্রমহিলাকে ডেকে আনলাম। কথাটা শুনে সবাই চমকে তাকালাম দরজার দিকে। চৌকাঠে দাঁড়িয়ে এক দীর্ঘাঙ্গী সুন্দরী মৃতদেহটিকে দেখে সম্মোহিতের মতো বিবর্ণ মুখে পায়ে পায়ে এগিয়ে আসছে সেই দিকে। পরক্ষণেই বিলাপ ধ্বনির মতো বিড়বিড় করে বললে, ডিও মিও, ডিও মিও, ওকেও শেষে খুন করলে।
তারপরেই অবশ্য সব নিঃশ্বাস টেনে দুহাত মাথার ওপর তুলে নাচ আরম্ভ করে দিলে ঘরময়। সেই সঙ্গে সে কি উল্লাস চিৎকার! হাততালি দিয়ে আর অনর্গল ইটালিয়ান শব্দে তুবড়ি ছুটিয়ে ঘরময় নেচে বেড়াতে লাগলো সেই রহস্যময় সুন্দরী। আমি হতবাক এরকম একটা বিকট দৃশ্যের সামনে এই ধরনের উন্মত্ত নৃত্য দেখে। আচমকা নাচ থামিয়ে জিজ্ঞাসু চোখে আমাদের পানে চাইল মেয়েটি। আপনারা কে? দেখে তো মনে হচ্ছে পুলিশ। গুইসেপ্পে গর্জিয়ানোকে তাহলে আপনারাই খতম করেছেন, তাই না? ম্যাডাম, আমরা পুলিশ ঠিকই, তবে এই খুনটা আমরা করিনি। কিন্তু জেনারো কোথায়? জেনারোকে? আমার স্বামী জেনারো লুক্কা, আর আমি এমিলি লুক্কা। নিউ ইয়র্ক থেকে পালিয়ে এসেছি একসঙ্গে এই গর্জিয়ানোর ভয়ে। কিন্তু জেনারো গেল কোথায়? এই তো একটু আগে জানলা থেকে ডাকলো আমাকে। ডাক শুনেই তো ছুটতে ছুটতে আসছি। ম্যাডাম, আমি ডেকেছি আপনাকে। আপনি ডেকেছেন? আপনি কি করে ডাকবেন? আপনার সংকেত আমি ধরে ফেলেছি বলে। এখানে আপনার থাকাটা দরকার ছিল বলেই শুধু ভিয়েনি শব্দটা ফ্ল্যাশ করেছিলাম, দেখেই দৌড়ে এসেছেন। ধীরে ধীরে এগিয়ে এলো ইটালিয়ান সুন্দরী। ফ্যাকাশে মুখ, ভয় মেশানো চোখে হোমসের দিকে তাকায়। হঠাৎ থমকে যায় সুন্দরী। গর্ব আর উল্লাস ফেটে পড়ে চোখের তারায় তারায়। বুঝেছি বুঝেছি, বিপদে আপদে শোকে দুঃখে যে মানুষটা এতদিন আমাকে আগলে রেখে দিয়েছে, এ তারই কাণ্ড। নিজের হাতে শয়তান গুইসেপ্পে গর্জিয়ানোকে খুন করেছে সে। জেনারো, জেনারো, কত ভাগ্য করলে তোমার মতো পুরুষের স্ত্রী হওয়া যায়। ভাবাবেগের ধার দিয়ে গেল না কাঠখোট্টা গ্রেগসন। ভদ্রমহিলার হাত ধরে রেখে নীরস কণ্ঠে বললে, আপনি কে ঠিক ধরতে পারছি না, কিন্তু যা শুনলাম তাতে মনে হচ্ছে আপনার এখন থানায় যাওয়াটা দরকার। একটু দাঁড়াও গ্রেগসন। ম্যাডাম, খুন করার অপরাধে আপনার স্বামীকে গ্রেপ্তার করা হবে, কিন্তু আপনি যদি মনে করেন কোনো খারাপ উদ্দেশ্যে খুনটা উনি করেননি, তাহলে যা জানেন তা বলুন, তাতে আপনার স্বামীর ভালো হবে। গর্জিয়ানোই যখন খতম হয়ে গেল, তখন দুনিয়ার কেউ আমার স্বামীর কেশাগ্র স্পর্শ করতে পারবে না। ওকে খুন করার জন্য পৃথিবীর কোনো আদালতেই তার সাজা হবে না। তাহলে এ ঘরের দরজা বন্ধ করে লাশ যেমন তেমনভাবে ফেলে রেখে চলুন। ওই ভদ্রমহিলাকে নিয়ে ওর ঘরে গিয়ে গল্পটা শোনা যাক। আধ ঘন্টা পরে সিগনোরা লুকার ঘরে বসে অত্যাশ্চর্য যে কাহিনী শুনলাম তা এখানে হুবহু লিখছি তার জবানিতে। ভাষাটা কেবল ঘষে মেজে নিতে হলো, কেননা ভদ্রমহিলার ভাঙা ভাঙা ইংরাজি অনেকেই বুঝবেন না। হ্যাঁ, ব্যাকরণে অনেক ভুল ছিল। নেপলসের কাছে পসিলিপ্পোতে আমার জন্ম। আমার বাবা অগাস্টাস বেরিলি ওখানকার উকিল। জেনারো তার চাকরি করত। ওর রূপ ছিল, প্রাণশক্তি ছিল, কিন্তু টাকা ছিল না, সামাজিক প্রতিষ্ঠা ছিল না। আমি ভালোবাসলাম ওর যা ছিল তার জন্যে, কিন্তু বাবা বিয়েতে রাজি হলেন না ওর যা নেই তার জন্যে। দুজনে তখন পালিয়ে গেলাম। গয়নাগাটি বেচে সেই টাকায় 4 বছর আগে আমেরিকায় গিয়ে সুখের সংসার পাতলাম। বিয়ে করেছিলাম আগেই প্যারিসে। প্রথম থেকেই কপাল খুলে গেল আমাদের।
ক্যাস্টালট্রি অ্যান্ড জাম্বিয়া কোম্পানির ক্ষমতাশালী অংশীদার টিটো ক্যাস্টালট্রিকে একবার কিছু পুন্ডা বদমাশের খপ্পর থেকে বাঁচায় আমার স্বামী। ক্যাস্টালট্রি নিজেও ইটালিয়ান, বিয়ে থা করেননি। কোম্পানির একমাত্র কার্যক্ষম অংশীদার বলতে তিনি। জাম্বিয়া বিছানা ছেড়ে নড়তে পারতেন না। উপকার ভুলতে না পেরে আমার স্বামীকে ক্যাস্টালট্রি নিজের ফার্মে বড় চাকরি দিলেন। ব্রুকলিনে নিজের বাড়িতে থাকতে দিলেন। নিজের ছেলের মতো ওকে দেখতে লাগলেন এবং বেশ বুঝলাম ওর সব সম্পত্তি শেষ পর্যন্ত আমাদের লিখে দেবেন। এরপরেই কপাল পড়ল আমাদের। একদিন কাজ থেকে জেনারো বাড়ি ফিরল দানবের মতো বিরাট একটা লোককে সঙ্গে নিয়ে। পসিলিপ্পোর মানুষ সে, নাম গর্জিয়ান। সব কিছুই তার দানবিক। কথা বললে মনে হয় বাজ ডাকছে, হাত পা নাড়লে মনে হয় গদা ঘোরাচ্ছে। এরকম কিম্ভূত কিমাকার কদাকার বুক কাঁপানো হাড় বজ্জাত মানুষ আমি আর দেখিনি। লাশটা আপনারাও দেখেছেন, বাড়িয়ে যে বলছি না নিশ্চয়ই বুঝছেন। কিন্তু রাক্ষসটার কথার মধ্যে যেন জাদু ছিল। ঠায় বসে শুনতে হতো, ওঠা যেত না। এক লহমার মধ্যেই মনে হতো যেন হাতের মুঠোয় এনে ফেলেছে। প্রাণটা নির্ভর করছে তার খেয়াল খুশির ওপর। জেনারো কাঠ হয়ে বসে তার বকবকানি শুনত। লোকটা ঘন ঘন আসতো। মুখ দেখে বুঝতাম আমার মতোই জেনারো তাকে দুচক্ষে দেখতে পারে না। তবুও চুপ করে বসে কখনো রাজনীতি, কখনো সমাজবাদ, কখনো ছাইপাশ বক্তৃতা শুনত। প্রথম প্রথম ভাবতাম বুঝি জেনারো ওকে মন থেকে ঘৃণা করে। তারপর ওর মুখের চেহারা দেখে আসল কারণটা ধরতে পারলাম। জেনারো ওকে সাংঘাতিক ভয় করে। একটা চাপা গোপন মারাত্মক আতঙ্কে ভেতরে ভেতরে তাই সিটিয়ে আছে। সেই রাত্রেই ওকে দুহাতে ধরে বললাম, সত্যি যদি সে আমাকে ভালোবাসে তাহলে বলতে হবে গর্জিয়ানোকে তার এত ভয় কেন। জেনারো তখন সব খুলে বলল। শুনে ভয়ে হিম হয়ে গেলাম আমি। একটা সময় এসেছিল জেনারোর জীবনে যখন সংসারে তার বন্ধু বলতে কেউ ছিল না। নিজের প্রচণ্ডতায় দাপাদাপি করে বেরিয়েছে সমাজে। তখন সেই আতপাগল অবস্থায় হিতাহিত জ্ঞান হারিয়ে নিউপলিটন সোসাইটিতে নাম লেখায়। এই হলো গিয়ে কুখ্যাত সেই রেড সার্কেল, রক্তচক্র সমিতি। এই সমিতিতে শপথ নিয়ে যে ঢোকে, জীবন নিয়ে সে আর বেরোতে পারে না। আমেরিকায় পালিয়ে এসে জেনারো ভেবেছিল বুঝি বেঁচে গেল, কিন্তু গর্জিয়ানোও ইটালিয়ান পুলিশের ভয়ে আমেরিকায় পালিয়ে এসে সমিতির একটা শাখা খুলল সেখানে। তারপর একদিন রাস্তায় জেনারো দেখলো সেই সাক্ষাৎ মৃত্যুকে, নিয়ে এলো আমাদের বাড়িতে। এখানেও একটা গুপ্তচক্র প্রতিষ্ঠা করতে চলেছে। সমন ধরেছে জেনারোকে, বিশেষ দিনে প্রতিষ্ঠিত হবে রেড সার্কেলের নতুন শাখার, মানে নতুন করে আরম্ভ হবে রক্তারক্তি কাণ্ড। কিন্তু এর চাইতেও বড় বিপদের তখনও বাকি। লক্ষ্য করেছিলাম সন্ধ্যের দিকে বাড়ি এসে জেনারোর সঙ্গে ফালতু কথা বলে গেলেও গর্জিয়ানোর রাক্ষসে চোখের দৃষ্টি থাকতো আমার দিকে। একদিন যা হবার তা হয়ে গেল। জেনারো বাড়ি ফেরার আগেই গর্জিয়ানো বাড়ি এলো। আমাকে কোণঠাসা করে বললে ওর সঙ্গে পালিয়ে যেতে। ঠিক সেই সময় জেনারো ঢুকলো ঘরে। প্রচণ্ড রাগে পাগল হয়ে গিয়ে মারতে মারতে গর্জিয়ানোকে বার করে দিলে বাড়ি থেকে।
সেই থেকে শয়তান আর বাড়ি ঢোকেনি। কদিন পরেই মিটিং হলো রেড সার্কেলের। মুখ অন্ধকার করে বাড়ি ফিরল জেনারো। সর্বনাশ হয়েছে। আমাদের পরম হিতৈষী ক্যাস্টালোট্রিকে বাড়ি শুদ্ধ ডিনামাইট মেরে উড়িয়ে দেওয়ার ভার পড়েছে জেনারোর ওপর। পুরোটাই একটা ঘোর ষড়যন্ত্র। চালাকিটা গর্জিয়ানোর। রেড সার্কেলের নিয়ম হলো সমিতির তহবিলে টাকা তোলার জন্য ধনী ইটালিয়ানদের দহন করা। প্রথমেই ক্যাস্টালোট্রিকে ধরা হয়। তিনি 1 পয়সা দিতে রাজি হননি, উল্টে পুলিশকে খবর দিয়েছেন। সমিতি তাই ঠিক করেছে এমন শিক্ষা তাকে দেওয়া হবে যে অন্য ইটালিয়ানরা সুরসুর করে টাকা বের করে দেবে। লটারি হলো কোন মূর্তিমানের ওপর ভারটা পড়বে ঠিক করার জন্য। কি কায়দায় জানা নেই, থলির মধ্যে থেকে গর্জিয়ানো টেনে বার করলো জেনারোর নাম লেখা রক্তচক্রর চাকতি। মুখে তার শয়তানের হাসি। দেখেই বুঝলো জেনারো কি চায় গর্জিয়ানো। এটা তার পুরনো কায়দা। কাউকে দল থেকে এবং পৃথিবী থেকে জন্মের মতো সরিয়ে দিতে হলে এই কৌশল করে। নিজের প্রিয়জনকে মারবার ভার দেয়, না পারলে দলকে লেলিয়ে দেয় তার পেছনে। সারা রাত আতঙ্কে কাঠ হয়ে বসে রইলাম দুজনে। পরের দিন সন্ধে নাগাদ ডিনামাইট দিয়ে ক্যাস্টালোট্রিকে বাড়ি সমেত উড়িয়ে দেওয়ার সময় ধার্য হয়েছে। কিন্তু দুপুরেই লন্ডন রওনা দিলাম দুজনে। যাওয়ার আগে ক্যাস্টালোট্রিকে আসন্ন বিপদ সম্বন্ধে সাবধান করে এলাম। পুলিশকেও খবর দেওয়া হলো যাতে ভবিষ্যতে তার গায়ে আঁচ না লাগে। তারপর কি হয়েছে আপনারা জানেন। প্রতিহিংসা পাগল গর্জিয়ানোর তাড়া খেয়ে এখানেও লুকিয়ে থেকেছি। কিন্তু জেনা তৈরি হয়েই ছিল শত্রু নিধনের জন্য। কাজ শেষ করে চলে গেছে। এখন আপনারাই বলুন, কাঠগড়ায় উঠবার মতো অপরাধ জেনারো করেছে কিনা। নিউ ইয়র্কে কিন্তু মাথায় তুলে নাচা হতো জেনারোকে নিয়ে। ব্রিটিশ আইন তাকে কি চোখে দেখবে আমার জানা নেই। উনি যা বললেন তা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে কারোরই কোনো ভয়ের কারণ নেই। কিন্তু ওকে থানায় আসতে হবে। একটা ব্যাপার কিন্তু কিছুতেই মাথায় ঢুকছে না। এ ব্যাপারে আপনি কি করে জড়িয়ে পড়লেন মিস্টার হোমস? শেখবার জন্য। আমি আবার পুরনো পাঠশালার ছাত্র কিনা, শিক্ষার শেষ দেখতে পাই না। ওহে ওয়াটসন, তোমারও একটা শিক্ষা হলো। কিম্ভূত কিমাকার শব্দটার মানে যে ট্র্যাজেডিও হতে পারে তা জানলে। এখনো 8টা বাজেনি। কভেন্ট গার্ডেনে গিয়ে বাজনা শোনা যাক। চটপট পা চালাও।